আচ্ছা সুজয়, তোর কি হয়েছে বলতো? তুই এইভাবে কিছু না বলে কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? প্রীতমের বাড়িতে। কি? প্রীতমদের বাড়িতে মানে? কেন? প্রীতমের কি হয়েছে? প্রীতমের আজ বিয়ে, তাই তোকে নিয়ে ওদের বাড়িতে যেতে বলল। সুজয়, এক্ষুনি গাড়িটা থামা। আমি যাব না, আমি বাড়িতে যাব। কেন? প্রীতম তো আমাদের বেস্ট ফ্রেন্ড, তাহলে ওর বিয়েতে আমরা কেন যাব না? তোরা যা, আমি যেতে পারবো না। আমিও যাব, আর তুইও যাবি। আমার ভালো লাগছে না, আমি বাড়িতে যাব। আর ও আমাকে একবারের জন্যও বললো না ও বিয়ে করছে, তাহলে ওর বিয়েতে কেন যাব আমি? আমি সবই বুঝি, তুই প্রীতমকে অনেক ভালোবাসিস, কিন্তু ও তোর সাথে এমন কেন করলো সেটাই জানতে আমি ওদের বাড়িতে যাচ্ছি। ওকে এই সব কিছুর উত্তর দিতেই হবে। না, আমি যাব না। সুজয়, তুই গাড়িটা থামা। আমি মল্লিকার কোনো কথা না শুনে গাড়ি চালাতেই থাকলাম। গাড়িটা চালাতে চালাতে মল্লিকার দিকে তাকিয়ে দেখি মল্লিকা কান্না করছে। আর কান্না করবেই বা না কেন? মল্লিকা যে প্রীতমকে অনেক ভালোবাসে। আমি মল্লিকাকে কিভাবে সান্ত্বনা দেব তা কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। কি হলো, কি হলো? মনে হলো একটা লোক আমাদের গাড়ির সাথে ধাক্কা লেগে ছিটকে গেল। বলিস কি? চল চল গিয়ে দেখি। আমি আর মল্লিকা গাড়ি থেকে নেমে দাঁড়াই। তারপর দেখি রাস্তার ওপরে একটা লোক পড়ে আছে। আমি আর মল্লিকা লোকটার কাছে এগিয়ে যাই। মারা গেল নাকি? দেখ দেখ। মল্লিকার এমন কথা শুনে আমি লোকটাকে সোজা করে মুখটা দেখি, আর দেখতেই আমি আর মল্লিকা চমকে যাই। এ কি? প্রীতম? প্রীতম? হায় হায়, এ কি হলো? আমরা আমরা প্রীতমকে মেরে ফেললাম। মল্লিকা প্রীতমকে দেখে কান্না করতে শুরু করে। আমিও ভাবতে থাকি এ কি করে ফেললাম। এমন সময় দেখি প্রীতম চোখ খুলছে। মল্লিকা, মল্লিকা দেখ দেখ, প্রীতম চোখ খুলছে। দেখতে দেখতে প্রীতম চোখ খোলে আর আমার সামনে বসে বলে, এ কি, তোরা তোরা কোথায় যাচ্ছিস? আমরা তো তোদের বাড়িতে যাচ্ছি, কিন্তু তুই এত রাতে এ জঙ্গলের রাস্তা দিয়ে কোথায় যাচ্ছিস? কোথায় আর যাব, বাড়িতেই যাচ্ছি। শহরে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। কেনাকাটা করতে? তা তোর কাছে তো কোনো ব্যাগ দেখছি না। না, কোনো কিছুই কিনি নাই। তা আমাদের এই রাতটা কি এখানেই কাটাবি নাকি তোদের বাড়িতে নিয়ে যাবি? হ্যাঁ হ্যাঁ, যাব তো। অত তাড়াহুড়ো করছিস কেন? চল, পাশে একটা সুন্দর নদী আছে, সেখানে রাতের দৃশ্যটা অনেক সুন্দর লাগে। ওখানে গিয়ে বসে দুটো কথা বলি। আর মল্লিকার সাথেও আমার অনেক কথা আছে। হ্যাঁ, তাই চল, আমাদেরও তোর সাথে অনেক কথা আছে। প্রীতমের সাথে আমি আর মল্লিকা হাঁটতে হাঁটতে নদীর পাড়ে যাই। নদীর পাড়ে যেতেই আমার মন ভরে যায়। কি অপরূপ রাতের দৃশ্য! সত্যি, গ্রামে না আসলে ঠিক বুঝতেই পারতাম না এত সুন্দর হয় রাতের বেলা নদীর দৃশ্য। প্রীতম, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, আমারও যে তোমার সাথে অনেক কথা রয়েছে মল্লিকা। ঠিক আছে, তোরা কথা বল। আমি ওই দিকটায় গিয়ে নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করি। তোদের মধ্যে আমি নাই। এই বলে আমি প্রীতম আর মল্লিকাকে একা রেখে হাঁটতে হাঁটতে সামনে যাই। তারপর আমি নদীর দিকে তাকিয়ে নদীর সৌন্দর্য উপভোগ করছিলাম। ওইদিকে প্রীতম আর মল্লিকা কথা বলছিল। ওদের কথা তেমন একটা শোনা যাচ্ছিল না, তবুও বাতাসে বেশ কিছু কথা ভেসে আসছিল। প্রীতম, তুমি আমার সাথে এমন কেন করলে? আমার কি এমন অপরাধ ছিল যে আমাকে ছেড়ে তুমি অন্য মেয়েকে বিয়ে করছো? মল্লিকা, আমার করার কিছুই নাই। হঠাৎ বাবা মা আমাকে না জানিয়ে এই বিয়ে ঠিক করেছে। আর তুমি তো জানো, আমার বাবার শরীরটা ভালো না। এই সময় যদি আমি তাদের কথা অবাধ্য হই তাহলে। তুমি চলো আমার সাথে, আমি গিয়ে কাকা আর কাকিকে ঠিক বোঝাতে পারবো। না গো, সেটা কখনোই সম্ভব না। তুমি বরং ফিরে যাও। না, আমি তোমাকে না নিয়ে ফিরে যাব না। প্রীতম, আমি যে তোমায় অনেক ভালোবাসি। হ্যাঁ, আমিও তোমাকে অনেক ভালোবাসি।
কিন্তু কি করব, বিধাতা যে আমাদের দুইজনের ভাগ্য লেখা লিখি নাই। তাই বলে আমি খালি হাতে ফিরে যাব? আমি জানি না। আচ্ছা, তোমরা এখানে থাকো, আমি আসছি। এই বলে প্রীতম হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে চলে যায়। আমি মল্লিকার কাছে এগিয়ে যাই। মল্লিকা, প্রীতম এই সময় কোথায় গেল? জানি না, বললো আমি আসছি, তাই বলে তো চলে গেল। ও, বুঝেছি। আচ্ছা, অপেক্ষা করি তাহলে। আমি আর মল্লিকা নদীর পাড়ে প্রীতমের জন্য অপেক্ষা করতে শুরু করলাম। রাত কেটে ভোর হয়ে এলো, আকাশে সূর্য উদয় হলো, কিন্তু প্রীতমের আর আসার কোনো খোঁজ পাওয়া গেল না। মল্লিকা, আমার মনে হয় প্রীতম তোকে চায় না। চল না, আমরা ফিরে যাই। না, এত দূর যেহেতু আমি এসেছি, সেহেতু আমি প্রীতমকে নিয়ে তবেই ফিরব। তাহলে তুই ওদের বাড়িতেই যাবি বলছিস? হ্যাঁ, তাই যাব। বেশ, চল তাহলে। এটা প্রীতমদের বাড়ি তো? হ্যাঁ, আমার ঠিক মনে আছে। আমি প্রীতমের সাথে এই বাড়িতেই এসেছিলাম। তাহলে বিয়ে বাড়ির কোনো কিছুই তো দেখছি না। আমি আর মল্লিকা বাইরে দাঁড়িয়ে কথা বলছিলাম, এমন সময় বাড়ির মধ্যে থেকে হরি কাকা বের হয়ে আসে। ওই তো হরি কাকা আসছে। হরি কাকা, কেমন আছো? সুজয় বাবা, তুমি? হ্যাঁ কাকা, প্রীতমের বিয়ের কথা শুনে তো আসলাম। প্রীতম বাবার বিয়ে? তোমরা যে বড্ড দেরি করে ফেলেছ। কি, তাহলে প্রীতমের বিয়ে হয়ে গেছে? তোমরা ভেতরে চলো, তাহলে সব বুঝতে পারবে। হরি কাকার সাথে বাড়ির ভেতরে যাই। বাড়ির ভেতরে গিয়ে দেখি কাকি সোফায় বসে কান্না করছে। পাশে কাকা মাথায় হাত দিয়ে বসে আছে, আর কাকার পাশে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, নীলিমা, লাল শাড়ি পরা। কি হয়েছে? আপনারা এইভাবে কান্না করছেন কেন? সুজয় বাবা, তুমি এসেছো? আমার প্রীতম যে আর নেই। প্রীতম আর নেই? এইসব কি বলছেন আপনি? হ্যাঁ মা, সত্যি বলছে, প্রীতম যে মারা গেছে। না, এ হতে পারে না। আপনারা আপনারা মিথ্যে বলছেন। প্রীতম মরতে পারে না। প্রীতম তো আজ রাতেও আমাদের সাথে কথা বলল। যে মারা গেছে সে আপনার সাথে কথা বলল কিভাবে? এইসব কি বলছেন? আজ রাতে আমাদের সাথে প্রীতমের দেখা হয়েছিল, আর ওর সাথে তো অনেক কথাও হলো। কি বলছো কি বাবা? প্রীতমের সাথে তোমাদের দেখা হয়েছিল, কিন্তু ও তো মারা গেছে আজ 7 দিন হয়ে গেছে। না, আমি বিশ্বাস করি না। প্রীতম আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না, পারে না। তুমি বিশ্বাস করো মা, প্রীতম বাবা আর নেই। বিশ্বাস না হলে তুমি এসো, এসো আমার সাথে। হরি কাকা তখন আমাদেরকে প্রীতমের ঘরে নিয়ে গেল। ঘরে যেতেই দেখি প্রীতমের ছবিতে ফুলের মালা পরানো, সামনে জ্বলছে ধূপকাঠি। এই সব দৃশ্য দেখে যেন নিজের চোখে কিচ্ছু বিশ্বাস করতে পারছি না। এবার বিশ্বাস হয়েছে তোমাদের যে প্রীতম বাবার বেঁচে নাই? না না না, তোমরা তোমরা সবাই মিথ্যে বলছো। কে আপনি? আর আমার প্রীতম কেন বলছেন? কি হয় প্রীতম আপনার? প্রীতম আমার সব কিছু হয়। ও যে আমার একমাত্র ভালোবাসার মানুষ ছিল। ও, বুঝেছি। তুমি তাহলে সেই মল্লিকা যার জন্য প্রীতম আমাকে বিয়ে করতে রাজি ছিল না। ও আচ্ছা, তাহলে সেই সুন্দরী তুমি।
যার সাথে প্রীতমের বাবা মা বিয়ে দিতে চেয়েছিল। হ্যাঁ, আমি সেই। তবে আপনাদের বলছি, আমার প্রীতমের মৃত্যুর জন্য এই মল্লিকাই দায়ী। সারাক্ষণ মল্লিকা মল্লিকা করত প্রীতম। মল্লিকা দাই মানে? আমি ঠিক বুঝলাম না। নীলিমা আমার কোনো কথায় উত্তর না দিয়ে চলে যায়। মল্লিকা হাঁটতে হাঁটতে বিছানার ওপর গিয়ে বসে কান্না করতে থাকে। আমি মল্লিকাকে কিভাবে সান্ত্বনা দেব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। হরিকাকাও চলে গেল। জানালা দিয়ে বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসছিল। আমি হাঁটতে হাঁটতে বাইরের দিকে যেতেই সোফা রুমে থেকে কিছু কথা ভেসে আসতে শুনি। আমি থমকে দাঁড়াই। কাকিমা, ওই মেয়েকে চলে যেতে বলো। ওই মেয়ের কথা বলতে বলতে সেদিন প্রীতম পা পিছলে ছাদ থেকে পড়ে গিয়েছিল। যা হবার তা তো হয়ে গেছে রে মা। ওসব যে ভাগ্যের লেখন ছিল। না, আমি ওই মেয়েকে একদম সহ্য করতে পারছি না। এই ঝড় বৃষ্টির মধ্যে যাবে কেমন করে ওরা? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক বুঝেছি। তোমরাও চাইতে যে ওই মল্লিকা তোমাদের বাড়ির বউ হোক। এই কেমন কথা বললি মা? তাই যদি চাইতাম তাহলে কি তোর সাথে ওকে জোর করে বিয়ে দিতে চাইতাম? আমি অত কিছু বুঝি না। ঝড় বৃষ্টি বন্ধ হলেই ওদের এই বাড়ি থেকে তাড়াও। আচ্ছা, ঠিক আছে। নীলিমার এমন কথা শুনি আমার মনের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। আমাদের কেন এই বাড়ি থেকে ও তাড়াতে চাচ্ছে? কোথায় আমাদের সাথে ভালো ব্যবহার করবে তা না আমাদের যেন সহ্য করতে পারছি না। আমি প্রীতমের রুমে যাই আর মল্লিকার পাশে বসি। মল্লিকা, আমার কাছে প্রীতম মারা যাওয়ার ব্যাপারটা কেমন যেন রহস্য মনে হচ্ছে। কোথাও এমন হয়নি তো যে প্রীতমকে মেরে ফেলা হয়েছে? কি বলছিস এইসব তুই? আমি ঠিকই বলছি। ওই নীলিমাকে আমার একদম ঠিক মনে হচ্ছে না। আমি কিছুই ভাবতে পারছি না। শুধু আমি কিছুই ভাবতে পারছি না। আমি প্রীতমকে চাই। আমি প্রীতমকে চাই। এমন পাগলামি করিস না। যে বেঁচে নাই তাকে কোথায় পাবি? বেঁচে নেই? তাহলে সেই রাতে কেন এসেছিল? আর ও আমাকে কেন বলেছিল অপেক্ষা করতে? আমি তো ওর জন্য অপেক্ষা করতে রাজি আছি। তাহলে কেন কেন আসবে না ও? এমন নয় তো যে প্রীতম আমাদের কিছু বলতে চায়। তার জন্য মরার পরও আমাদের সাথে দেখা করেছিল। আর প্রীতম নিজে আমাকে কল দিয়ে এখানে আসতে বলেছিল। কি বলতে চাচ্ছিস তুই? প্রীতমের সাথে আমাদের আবার যেমন করেই হোক না কেন যোগাযোগ করতেই হবে। কোথায় পাবি প্রীতমকে? ও যেহেতু কাল রাতেই এসেছিল, আমার মনে হয় আজ রাতেও ঠিক ও আসবে। আমাদের ওর জন্য অপেক্ষা করতে হবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমি আর মল্লিকা তখন কাকা আর কাকির কাছে যাই। তারপর তাদের অনেক করে বুঝিয়ে সেই রাতে থাকার জন্য রাজি করাই। তারপর আমরা প্রীতমের রুমে গিয়ে প্রীতমের আত্মার জন্য অপেক্ষা করতে থাকি। সেদিন রাতে আমি আর মল্লিকা বাড়ির ছাদে যাই আর গিয়ে দেখি প্রীতম দাঁড়িয়ে আছে। প্রীতম, তুই এখানে? আমি জানতাম তোরা আসবি আর আমায় মুক্তি দিবি। এসব কি করে হলো প্রীতম? তুমি কেন আমায় একা করে চলে গেলে? আমি আত্মহত্যা করি নাই মল্লিকা, আমাকে হত্যা করা হয়েছে। হত্যা করেছে মানে কি বলতে চাইছিস তুই? আমাকে ওই নীলিমা হত্যা করেছে। আমার এই সম্পত্তির লোভে আমাকে বিয়ে করতে চেয়েছিল। মল্লিকা মল্লিকা কি আছে ওই মল্লিকার মধ্যে যেটা আমার কাছে নেই? না, এ আমি বেঁচে থাকতে হতে দিব না। আমি যখন তোমাকে চেয়েছি সেহেতু তুমি শুধুই আমার হবে। এটা কোনোদিনও সম্ভব না নীলিমা। হয়তো জোর করে আমাকে বিয়ে করবে, কিন্তু আমি কোনোদিন তোমাকে স্ত্রীর মর্যাদা দিব না। প্রীতম, দেখো দেখো নিচে কি দেখা যাচ্ছে? প্রীতম, কি ভেবেছিলি আমি তোকে স্বামী হিসেবে পাওয়ার জন্য বিয়ে করতে চেয়েছিলাম?
আমি তো তোর এই সম্পত্তির লোভে তোকে বিয়ে করতে চেয়েছিলাম, আর তুই বেঁচে থাকতে সেই আশা আমার পূরণ হবে না, তাই তো তোকে মরতে হলো। আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না প্রীতম, ওকে আমি ছাড়বো না, ওকে আমি নিজের হাতে হত্যা করব। হ্যাঁ, ওর অন্যায়ের শাস্তি ওকে পেতেই হবে। কিন্তু প্রীতম, এই সব কিছু আমাদেরকে না বলে তুই তো তোর বাবা মাকে বলতে পারতি। ওই নীলিমা তন্ত্রমন্ত্র জানে, আর ও আগে থেকে আন্দাজ করতে পেরেছে যে আমি মৃত্যুর পরও ফিরে আসব। সেই জন্য ও আমার বাবা মাকে বশ করে রেখেছে, আর আমিও কোনো ক্ষতি করতে পারছি না। কিন্তু কিন্তু ওকে শাস্তি দিতে হলে প্রমাণ লাগবে, তো প্রমাণ কোথায় পাবো? আজ রাতেও এক মরণ যজ্ঞ করবে। ওই সময় ওর ঘরে গিয়ে ওর সামনে থাকা মানুষের মাথার খুলিটা যদি ভেঙে ফেলতে পারিস, ওর সব শক্তি চলে যাবে। তখন আমি আমার বাবা মায়ের সামনে আসতে পারবো আর সব কথা বলতে পারবো। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমরা যাচ্ছি। এই কথা বলতেই প্রীতম হাওয়ার সাথে মিলিয়ে যায়। আমি আর মল্লিকা তখন নীলিমার ঘরে যাই, আর গিয়ে দেখি নীলিমা বসে আছে, সামনে আগুন জ্বলছে, আর তার ওপর একটা কঙ্কালের মাথার খুলি ভাসছে। ওই তো সেই কঙ্কালের মাথার খুলি। যা সুজয়, এক্ষুনি গিয়ে ওটাকে ধ্বংস কর। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। ঘরের মধ্যে থেকে একটা কলস হাতে তুলে নিই, তারপর সেই কলস নিয়ে গিয়ে কঙ্কালের মাথার ওপরে ফেলে দিই। সাথে সাথে যজ্ঞের আগুন নিভে যায়, আর কঙ্কালের মাথাটা ভেঙে যায়। কি করলি তোরা? আমি তোদের ছাড়বো না। নীলিমার এমন চিৎকার শুনে প্রীতমের বাবা মা ছুটে আসে। এ কি, এইসব কি হচ্ছে এই ঘরের মধ্যে? দেখুন দেখুন দেখুন, এই ডাইনির কাজ। ওই আপনাদের ছেলেকে হত্যা করেছে। না না, এসব মিথ্যে বলছে। বাবা বাবা, তুমি ওর কথা বিশ্বাস করবে না, আর তোকে আমি ছাড়বো না। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। এই বলে নীলিমা মল্লিকাকে মারার জন্য ছুটে যাচ্ছিল। এমন সময় সেখানে প্রীতমের আত্মা এসে হাজির হয়। কি ভেবেছিলি ডাইনি? তোর এই অপকর্ম কেউ বুঝতে পারবে না। প্রীতম বাবা, তুই? হ্যাঁ মা, আমি। ছি ছি, তোকে আমরা আমাদের নিজের মেয়ের মতো মানুষ করেছি, আর শেষমেশ সম্পত্তির জন্য আমার ছেলেকে হত্যা করলি। ওর সাথে কি কথা বলছো? তুমি এক্ষুনি ওকে পুলিশে দাও, কল দাও পুলিশকে। ওর অন্যায়ের শাস্তি যে ওকে পেতেই হবে। আমায় আমায় আপনারা ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। নীলিমা আর ক্ষমা পায় না। পরের দিন সকালে পুলিশ এসে নীলিমাকে ধরে নিয়ে যায়। আমি আর মল্লিকাও প্রীতমের বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আবার শহরের দিকে রওনা দিই।